বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথি এবং আমাদের সাথে সংযুক্ত দেশ এবং বিদেশ থেকে দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমাদের সাইক ফিজিওথেরাপি ফ্যামিলির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজ 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্বর 111টি দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ তথা সাইক ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবসটি পালন করছে। প্রিয় ভিউয়ার্স, এবারে আমাদের প্রতিপাদ্য বিষয় কোভিড-19 পরিবর্তিত ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি অনেক আনন্দিত। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে যিনি আছেন আমাদের সাইক কলেজ অফ মেডিকেল সায়েন্সের মাননীয় প্রিন্সিপাল মহোদয় ডাক্তার রুকিয়া সুলতানা ম্যামের আগমনে আমরা সাইক ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট ধন্য। আমাদের মাঝে আজকে অতিথি হিসাবে রয়েছেন সাইক ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের মহামান্য কোর্স কোঅর্ডিনেটর ডাক্তার বাহাউদ্দিন বাইজিদ স্যার। আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন ডাক্তার আক্তার হোসেন, ডেপুটি কোর্স কোঅর্ডিনেটর, ঢাকা আইএসটি। আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন ডাক্তার রেজওয়ান গনি মজুমদার, লেকচারার, সাইক কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমাদের মাঝে আরো স্টুডেন্ট প্রতিনিধি হিসাবে আছেন শারমিন সুলতানা সেতু। আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসাবে রয়েছেন বজ্রধ্বনি নিউজ পোর্টাল.com। প্রিয় ভিউয়ার্স, ফিজিওথেরাপি একটি আধুনিক চিকিৎসা ব্যবস্থা। একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগ নির্ণয় থেকে শুরু করে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট পরিকল্পনা এবং মাস্কুলোস্কেলেটাল, নিউরোলজি, কার্ডিওপালমোনারি, পেডিয়াট্রিক, গাইনি সহ বিভিন্ন শাখায় অসামান্য অবদান এবং ভূমিকা রেখে আসছে। তো আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আমি আর সময় নষ্ট করব না, আমি সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি, আমাদের শ্রদ্ধাভাজন স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনার শ্রদ্ধাভাজন কোর্স কোঅর্ডিনেটর স্যারের কাছে চলে যাচ্ছে। স্যার, আপনার কাছে আমরা জানতে চাবো স্যার, বিশ্ব ফিজিওথেরাপি দিবসের গুরুত্ব স্যার, সেই বিষয়টা যদি আপনি আমাদের মাঝে এবং দর্শকদের মাঝে তুলে ধরতেন। ধন্যবাদ রাসেল আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রথমে আমি সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস 2020-এর শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের এই বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অর্গানাইজিং অথরিটি হিসাবে যে প্রতিষ্ঠানটা কাজ করে সেটা হলো ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি, সংক্ষেপে আমরা যাকে বলি WCPT। এই WCPT এস্টাবলিশ হয় 1951 সালে ইউকেতে, এবং এই WCPT WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশনে কাজ করা শুরু করে 1952 সালে। আর এর পরবর্তীতে WCPTর উদ্যোগে 1996 সালে প্রথম বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন শুরু হয়। WCPT একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা ওয়ার্ল্ডের 121টা অর্গানাইজেশনের সাথে জয়েন্টলি ওয়ার্ল্ড ওয়াইড ফিজিওথেরাপিস্টদের নিয়ে কাজ করে, এবং ফিজিওথেরাপি প্রফেশনের জাতীয় ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সবাই WCPTর সাথে কানেক্ট। তো এই যে ফিজিওথেরাপি দিবস উদযাপন করার যে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হলো বিশ্বের সমস্ত ফিজিওথেরাপিস্টদেরকে একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে নিয়ে আসা, এবং সব ফিজিওথেরাপিস্টরা যেন একজনের সাথে আরেকজন শেয়ার করতে পারে, এবং সব ফিজিওথেরাপি প্রফেশনটা যেন প্রচার পায় এবং প্রসারিত হয়, এবং সাধারণ মানুষের কাছে ফিজিওথেরাপি প্রফেশনটা যেন পরিচিতি লাভ করতে পারে বিশ্বব্যাপী। এই উদ্দেশ্য করেই WCPT প্রতি বছর 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন করে থাকে। এই বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন করার পর থেকে আমরা যেমন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান করছি, এবং এই অনুষ্ঠান কার্যগুলি পরিচালনা করার মাধ্যমে সাধারণ মানুষ এবং মেডিকেল প্র্যাকটিশনারদের মধ্যে ফিজিওথেরাপি প্রফেশনালদের নিয়ে নতুন নতুন আলোচনা তৈরি হচ্ছে, এবং তারা ফিজিওথেরাপি সম্বন্ধে জানতে আগ্রহী হচ্ছে, এবং ফিজিওথেরাপি প্রফেশনাল এবং ফিজিওথেরাপি সার্ভিস নিয়ে তারা আলোচনা করছে এবং পরিচিত হচ্ছে। তো বিশ্ব ফিজিওথেরাপি দিবসের যে মূল লক্ষ্য সেটা অলরেডি অ্যাচিভ হয়েছে। এখন বর্তমানে আমাদের দেশে বলেন এবং দেশের বাইরে বলেন, ফিজিওথেরাপি প্রফেশনটা এখন পরিচিত লাভ করেছে, এবং তারা একটি স্বতন্ত্র পেশাজীবী সংগঠন হিসাবে পেশাজীবী
চিকিৎসা হিসাবে এটা দেশে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যারকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের গুরুত্ব সম্পর্কে আমাদের মাঝে এবং আমাদের প্রিয় দর্শকদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। আমি এখন চলে যাব আমাদের শ্রদ্ধাভাজন স্যার ডাক্তার আক্তার হোসেন স্যারের কাছে। স্যার আমরা জানি গভর্নমেন্ট প্রতিষ্ঠান আইএসটির মাননীয় কোর্স কোঅর্ডিনেটর এবং স্যার একজন সরকারের প্রতিনিধি হিসাবে আমরা স্যারকে পরিচিত। তো স্যারের কাছে আজকে আমরা জানতে চাবো স্যার, এই বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে স্যার সরকারের প্রতি স্যার আপনার কি আহ্বান স্যার? ধন্যবাদ রাসেল হুদা, আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান প্রেজেন্টেশন করার জন্য এবং উপস্থাপন করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানের প্রথমেই শাহী কলেজ অফ হেলথ সায়েন্সের কোর্স কোঅর্ডিনেটর ডাক্তার এবং সহকারী অধ্যাপক বাইজিৎ স্যারকে এবং উপস্থিত আরো অন্যান্য সদস্যকে আমি প্রথমেই বলতে চাই যে বিশ্ব ফিজিওথেরাপি বিশ্বে ফিজিওথেরাপির অ্যাক্টিভিটি কার্যকলাপ কিন্তু প্রশাসন থেকে শুরু করে পেরিফেরাল পর্যন্ত প্রত্যেকটা জনগণ কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে স্লোগান রয়েছে, যেমন কোভিড-19 পরবর্তী ফিজিওথেরাপির চিকিৎসা এবং কোভিড-19 পরবর্তী রোগীদেরকে দেওয়া হয়, সে সমস্ত বিষয় কিন্তু এবারে প্রতিপাদ্য বিষয়। তো আমরা সরকার কিন্তু হেলথের সাথে জড়িত যে সমস্ত কেরই মান উন্নয়নের জন্য কিন্তু সরকার একটা কার্যক্রম হাতে নিয়েছে, তার মধ্যে ফিজিওথেরাপিস্ট একটা অন্যতম পদ। আমি যদি বলতে চাই যে কোভিড-19 পরবর্তী প্রত্যেকটা পেশেন্টের ফিজিওথেরাপি বিশেষ প্রয়োজন, কারণ আমরা জানি কোভিড আক্রান্ত যে সমস্ত পেশেন্ট থাকে তাদের প্রত্যেকটা রেসপিরেটরিতে অর্থাৎ লাংসে তার এলভিউলাই এবং আর্টারি ভেইন এগুলোর ভিতরে কি হয়, অ্যাকুমুলেশন জমে অবস্ট্রাকশন হয়, ফলে কিন্তু স্যারের হয়তো বা একটু নেটের প্রবলেম হচ্ছে, তো আমরা স্যারের কাছে আবারও যাব। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সম্মানিত লেকচারার স্যার ডাক্তার রেজওয়ান গনি মজুমদার স্যারের কাছে। তো স্যার আপনার কাছে স্যার জানতে চাবো স্যার, একজন পেশেন্টের যখন স্যার কোভিড-19 স্যার নেগেটিভ আসে, তখন স্যার সেক্ষেত্রে অনেকগুলো পেশেন্টের কমপ্লিকেশন হতে পারে। তো স্যার সেক্ষেত্রে পেশেন্টের কি কি কমপ্লিকেশন হতে পারে স্যার, সেই বিষয়টি যদি স্যার আপনি আমাদের এবং আমাদের দর্শকদের মাঝে স্যার কাইন্ডলি তুলে ধরতেন স্যার। ভাই বলেন স্যার। স্যার মেবি আনমিউট বলেন। স্যার মিউট করে রাখছেন। স্যার মাইকটা একটু আনমিউট করেন স্যার, মাইকটা মিউট করেন স্যার। আনমিউট করে দাও ভাই। ভাই তো আনমিউট করে দাও। এই যে ভাই আনমিউট করে দাও। স্যার আনমিউট করে দাও। স্যার তো কোনো কথা শুনে না। স্যার মিউট করে রাখছে।
আর রাসেল হুদা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ রাসেল হুদা, আপনাকে ধন্যবাদ একটি কোশ্চেন করার জন্য। আজকে আমি সর্বপ্রথম সবাইকে ওয়ার্ল্ড ডের শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে আজকের যে যারা অতিথি আছেন তাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। তো রাসেল হুদা, আপনি যে কোশ্চেনটা করেছেন যে একজন পেশেন্টের কোভিড-19 পেশেন্টের তার হচ্ছে যে কোভিড নেগেটিভ আসছে, তো ওই পেশেন্টের কি কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। তো আমরা জানি যে একটা কোভিড-19 পেশেন্ট যদি মাইল্ড কেসে আক্রান্ত হন, সেক্ষেত্রে তার রিকভারি টাইম লাগে হচ্ছে আপনার অ্যাবাউট 2 উইকস। আর যদি আপনার সিভিয়ার কন্ডিশনে সে কোভিড-19 আক্রান্ত হন, সেই ক্ষেত্রে হয়তো বা রিকভারি টাইম লাগে 3 to 6 উইকস অ্যাকর্ডিং টু রিসার্চ। তো এই ক্ষেত্রে আমরা জানি যে যে সকল কোভিড-19 পেশেন্ট আপনার কোভিড-19 আক্রান্ত হন, তাদের কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করে। তো এই কমপ্লিকেশন গুলোর মধ্যে হচ্ছে আপনার সবচেয়ে বেশি যে পার্টটা আপনার হচ্ছে যে কমপ্লিকেশন হয়, সেটা হচ্ছে লাংসে। তো লাংস এর মধ্যে কি হয়, আপনার লাংসে আমরা জানি যখন একটা কোভিড-19 পেশেন্ট আপনার হচ্ছে যে কোভিড আক্রান্ত হন, তখন তার লাংসের যে অ্যালভিওলাই থাকে বা অ্যালভিওলার সেক বলা হয়, অ্যালভিওলার সেকে আপনার কি হয়, ইনভলভমেন্ট হয়। তো অ্যালভিওলার সেকটা হচ্ছে আপনার যে এর কাজটা হচ্ছে যে এ হচ্ছে আপনার অক্সিজেন লেভেলটাকে আপনার কি করে, আপনার হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেল থাকে, ব্লাড ভেসেলে হচ্ছে ক্যারি করে। তো এই ব্লাড ভেসেল তখন কি করে, ব্লাড ভেসেল থেকে তখন হচ্ছে যে আরবিসি সেলে যায়, আরবিসি সেল থেকে তখন হচ্ছে যে আমাদের যে মাল্টিপল যে অর্গানগুলো আছে, অর্গানগুলোতে ব্লাডটা কি করে পৌঁছে দিতে হেল্প করে। তো অনেক ক্ষেত্রে যে যখন হচ্ছে পেশেন্টের আপনার হচ্ছে যে অ্যালভিওলার সেকে আপনার কি হয়, ইনভলভমেন্টটা হয়, তখন সেই ক্ষেত্রে পেশেন্টের কিছু লাংসে কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, যেমন হচ্ছে ব্রেথলেসনেস হতে পারে, তারপর হচ্ছে তার হয়তো বা আপনার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অথবা সংক্ষেপে আমরা বলতে পারি যে এআরডিএস সিনড্রোম ডেভেলপ করে। তো রিসেন্টলি যে চায়নাতে আপনার একটা রিসার্চ হয়েছে যে আপনার 64টা পেশেন্টের উপরে যে তারা হচ্ছে যে আপনার কোভিড-19 নেগেটিভ আসছিল, কিন্তু তাদেরকে আপনার হচ্ছে যে তারা হঠাৎ করে দেখা গেছে যে আপনার কি লাংসের আপনার হচ্ছে যে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা অ্যাকিউট আপনার হচ্ছে যে রেসপিরেটরি ফেইলিউরের কারণে এই পেশেন্ট গুলা হচ্ছে যে আপনার কি মারা গেছে। তখন হচ্ছে যে তারা এই পেশেন্ট গুলোর উপর একটা রিসার্চ করে দেখে যে এই পেশেন্ট গুলার হচ্ছে কি লাংসের পরবর্তীতে কমপ্লিকেশন অ্যারাইজ করে পেশেন্ট গুলা হচ্ছে যে মারা গেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে এই ব্রেথলেসনেস অথবা অ্যাকিউট রেসপিরেটরি ফেইলিউর অথবা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস, এটা হচ্ছে একটা কমপ্লিকেশন হচ্ছে যে আপনার ফার্স্ট কমপ্লিকেশন, যে আপনার কারো যদি কোভিড-19 নেগেটিভ আসে। সেকেন্ডলি হচ্ছে যে আপনার অনেকের ক্ষেত্রে হচ্ছে যে আপনার অ্যাকিউট লিভার ইনজুরি হতে পারে, অথবা আপনার হচ্ছে যে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। অনেক ক্ষেত্রে পেশেন্টের হচ্ছে যে চেস্ট পেন হতে পারে। অনেক পেশেন্ট আপনার হচ্ছে যে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হচ্ছে। হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হওয়ার কারণ হচ্ছে যে হার্ট মাসেল গুলা উইকনেস থাকার কারণে বা হার্ট মাসেল গুলা ইনভলভমেন্ট থাকার কারণে অনেক পেশেন্ট পরবর্তীতে কোভিড-19 নেগেটিভ আসার পরেও তারা হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হচ্ছে। এছাড়া আপনার অনেক সময় বাচ্চাদের হচ্ছে যে মাল্টি সিস্টেম অর্গানগুলো আপনার কি হচ্ছে, ফেলিউর হচ্ছে। রিসেন্টলি যে আপনার গবেষণা করে দেখা গেছে যে আপনার অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে পেশেন্টের পার্কিনসন ডিজিজ অথবা আলজিমার ডিজিজের মতো কন্ডিশনও ডেভেলপ করে। ধন্যবাদ আসেন। মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। এ পর্যায়ে আমি চলে যাব আমাদের স্টুডেন্ট প্রতিনিধি শারমিন সুলতানা সেতুর কাছে। তো আপনার কাছে জানতে যাব, আপনি ফিজিওথেরাপির একজন স্টুডেন্ট। আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। তো বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আপনার বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের কাছে এবং বিপি এর কাছে আপনার কি প্রত্যাশা, সেই বিষয়টা যদি আপনি আমাদের মাঝে এবং দর্শকদের মাঝে কাইন্ডলি তুলে ধরতেন। আসসালামু আলাইকুম। প্রথমেই আমার শ্রদ্ধেয় স্যার এবং আর অন্যান্য অতিথি সহ সবাইকে আজকে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা। বিপিএ এবং সরকারের কাছে আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে কিছু আমাদের চাওয়া পাওয়া বা দাবি আছে, যেগুলো হচ্ছে গিয়ে অন্যান্য আরো হেলথ প্রফেশন বা হেলথ সেক্টরের স্টুডেন্টরা যখন ইন্টার্নি করে তারা ইন্টার্ন ভাতা পায়। আরো হচ্ছে এই জন্য আমরাও যারা ফিজিওথেরাপি স্টুডেন্টরা আছি, আমরাও চাই যেন আমাদেরকেও সরকার মাসিক ইন্টার্ন ভাতা প্রদান করে।
এরপর হচ্ছে গিয়ে এত বছর ধরে আমাদের অনেক দিনের একটা দাবি আমাদের পার্সোনাল এবং আমাদের নিজস্ব একটি ফিজিওথেরাপি কলেজের, যেটা অলরেডি সরকার আমাদের সেটার জন্য জায়গাও বাস্তবায়ন করেছেন, বরাদ্দ করেছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত কলেজটি তৈরি করতে পারছি না। সরকারের কাছে আমাদের এটা একান্ত দাবি যে আমাদের খুব দ্রুত এই কলেজটি যেন সরকার বাস্তবায়ন করে দেয়। এছাড়া সরকারি নীতিমালা অনুযায়ী আমরা জানি যে 5 বছরের স্নাতক শেষ করার পর আমাদের ফার্স্ট ক্লাস কোনো জব আমাদের এখন পর্যন্ত নাই আমাদের। তো সরকারের কাছে আমাদের অনেক বেশি এটা আবেদন যে আমাদেরকে যেন সরকারের ফার্স্ট ক্লাস জবে আমাদের সেক্টর সেক্টর থেকে যেন ফার্স্ট ক্লাস জব আমরা পাই। এরপর হচ্ছে গিয়ে আমরা জানি সরকার অনুমোদিত যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে শুধুমাত্র সেখান থেকে 5 বছরের ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি অর্জন করার পরই একজন ফিজিওথেরাপিস্ট চিকিৎসক চিকিৎসা প্রদান করতে পারে। কিন্তু এখন অনেকেই দেখা যাচ্ছে 6 মাস 1 বছর এ ধরনের শর্ট কোর্স করে তারা প্র্যাকটিস করছে, যার ফলে বিভিন্ন যারা চিকিৎসা নিচ্ছেন আমাদের ভুক্তভোগীরা তারা প্রপারলি ট্রিটমেন্ট প্রোভাইড হচ্ছে না তাদের কাছে, এবং এর জন্য তারাও খুব ভুক্তভোগী হচ্ছেন এবং আমাদের প্রফেশনেরও খুব দুর্নাম হচ্ছে। তাই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা যেন আমাদের এইসব বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করেন, যে যারা শুধুমাত্র সরকারের নীতিমালা অনুযায়ী আমরা 5 বছর স্নাতক ডিগ্রি কমপ্লিট করে আমরা ফিজিওথেরাপি প্রফেশন নিয়ে পড়াশোনা করছি স্পেশালি, তারাই যেন প্র্যাকটিস করতে পারি। সরকারের কাছে আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে মানে আকুল আবেদন যে তারা যেন এই সকল বিষয়গুলোর দিকে তাদের সুদৃষ্টি প্রদান করে। ধন্যবাদ। ধন্যবাদ শারমিন সুলতানা সেতুকে আমার স্টুডেন্টদের যুক্তির দাবিগুলো তুলে ধরার জন্য। সেতু একটা খুব সুন্দর কথা বলেছেন যে টেকনিশিয়ান যারা বিভিন্ন ফিজিওথেরাপি চেম্বার করে তারা প্র্যাকটিস করছে, কিন্তু আমরা ফিজিওথেরাপিস্ট হিসাবে যাদেরকে চিনি ওনারা হলেন যারা বাংলাদেশ সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের আন্ডারে 5 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অর্জন করে, ওনারাই কিন্তু একজন ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে আমাদের কোর্স কোঅর্ডিনেটর স্যার বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি, মাননীয় সহসভাপতি। আমরা জানি যে স্যারের মাধ্যমে এই দাবিগুলো কাউন্সিল তথা বিপি এর মাধ্যমে আমরা পেশ করতে পারবো। থ্যাংক ইউ সেতুকে। এ পর্যায়ে আমি চলে যাব আমাদের শ্রদ্ধাভাজন কোর্স কোঅর্ডিনেটর স্যারের কাছে। স্যার আপনার কাছে জানতে যাব স্যার, বর্তমানে দেশ ও বিদেশে ফিজিওদের কি কর্মসংস্থানের সুযোগ রয়েছে স্যার? আর বিদেশে যেতে হলে একজন ফিজিওথেরাপিস্টের স্যার কি কি যোগ্যতা অর্জন করতে হবে স্যার? সেই বিষয়টা যদি স্যার কাইন্ডলি আমাদের মাঝে একটু তুলে ধরতেন। হ্যাঁ, ধন্যবাদ রাসেল। আসলে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে অনেক আলোচনা আমরা শুনতে পাচ্ছি। স্টুডেন্ট প্রতিনিধি আমাদের কাছে এইমাত্র যেটা বললেন যে আসলে 5 বছর মেয়াদী কোর্স করার পরে তারা ফিজিওথেরাপিস্ট হিসেবে প্র্যাকটিস করার কথা, সেখানে অনেক যারা 1 বছর কি 2 বছর 3 বছরের কোর্স করে তারা অনেক ফিজিওথেরাপিস্ট একইভাবে লিখে প্র্যাকটিস করে। তো এইটা মূলত আসলে এটা কাউন্সিলের দায়িত্ব। আমাদের আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল 2018 সালে আমরা আইনটা পাশ হয়েছে, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট। তো এই কাউন্সিলটা যখন কাজ শুরু করেছে অলরেডি, এবং সেটা যখন আরো ভালোভাবে কাজ করবে, তখন ফিজিওথেরাপিস্টের লাইসেন্স এক্সাম নিয়ে তারা ফিজিওথেরাপিতে লাইসেন্সিং এক্সাম করবে। এবং এই অ্যাক্টের মধ্যে ফিজিওথেরাপিস্টদেরকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একজন হলো ফিজিওথেরাপিস্ট, আর টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ান। তো যিনি 5 বছরের কোর্সটা কমপ্লিট করবেন তারাই শুধুমাত্র ফিজিওথেরাপি প্রফেশনাল হিসেবে প্র্যাকটিস করতে পারবেন, লাইসেন্স পাবেন। এছাড়া তাদের নিচে যারা তাদের সহযোগী হিসেবে কাজ করবেন তারা টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন। তো আশা করতেছি এবং সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে যে দ্রুত যে কাউন্সিলটা এস্টাবলিশ হয়েছে তাকে কার্যকর করার জন্য, এবং কাউন্সিলটাকে কার্যকর করে ফিজিওথেরাপিস্টদের গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টদেরকে লাইসেন্স প্রদান করার জন্য এক্সাম নিয়ে। তো এইটা গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা থাকলো, এবং আশা করি যত দ্রুত সম্ভব এই কাউন্সিল এই কাজগুলো করতে পারবে, তত দ্রুত সম্ভব আমাদের প্রফেশনাল অ্যানোমালিজ গুলা দূর হয়ে যাবে। এবার আসেন আপনার কোশ্চেনে যে একজন ফিজিওথেরাপিস্টের জবের অপরচুনিটি কি কি আছে। আসলে কোনো ফিজিওথেরাপিস্ট কিন্তু বেকার নাই। যিনি ফিজিওথেরাপি পাস করেন তারা কিন্তু স্বনির্ভর থাকেন, তারা নিজস্ব চেম্বারে প্র্যাকটিস করেন। এছাড়া তারা সমাজ কল্যাণের যে ফিজিওথেরাপি ইউনিট গুলো সারা বাংলাদেশ ব্যাপী করা হয়েছে, সেখানে তারা কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট হিসেবে তারা কাজ করতে পারেন।
এছাড়া তারা অনেকে কাজ করতেছেন বেসরকারি হাসপাতালে, এবং অনেকে কাজ করতেছেন বিভিন্ন এনজিওতে। তো এই দেশীয় সেক্টর গুলোতে, যেমন বেসরকারি হসপিটাল, এনজিও পাশাপাশি স্বনির্ভরতা ফিজিওথেরাপিস্টের একটা মুখ্য বৈশিষ্ট্য। এবং একজন ফিজিওথেরাপি শুধুমাত্র নিজের আহ, কর্মসংস্থান নিজে অ্যারেঞ্জ করেন না, উনি আরো 2-4 জনের জন্য আর কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেন। যিনি একজন একটা চেম্বার প্রতিষ্ঠা করেন অথবা একটা ক্লিনিক প্রতিষ্ঠা করেন, তার আন্ডারে আরো জুনিয়র ফিজিওথেরাপিস্ট বলেন, টেকনোলজি টেকনিশিয়ান থেকে শুরু করে অনেকেই কাজ করতে পারেন। তো ফিজিওথেরাপি প্রফেশনের একটা ভালো দিক যে তারা স্বনির্ভর হতে পারেন এবং তারা আরো কয়েকজনের জন্য জব অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন। এছাড়া আমি যদি বলি যে ফিজিওথেরাপিস্টদের যেমন সরকারি দেশে যেমন কাজ করার সুযোগ আছে, ঠিক তেমনি ভাবে তারা বিদেশেও অনেক সুযোগ আছে কাজ করার জন্য। কিন্তু বিদেশে কাজ করার সুযোগ থাকলেও আহ বিদেশে কাজ করার আগে প্রথমেই রেজিস্ট্রেশন এক্সাম পরীক্ষা দিতে হয়। যার যার দেশে, যেই সব দেশে রেজিস্ট্রেশন এক্সামে যেরকম নিয়ম, সেইভাবে রেজিস্ট্রেশন এক্সামটা দেওয়ার পরেই শুধুমাত্র একজন ফিজিওথেরাপিস্ট তাদের হেলথ সেক্টরে প্রবেশ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার বিশেষ একটা উদ্যোগ থাকবে যে বাংলাদেশে যেন এক্সামিনেশন সেন্টার আনা যায়, এবং বাংলাদেশে বসেই যেন বাংলাদেশি ফিজিওথেরাপিস্টরা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত সব দেশে রেজিস্ট্রেশন এক্সামটা বাংলাদেশে বসে দিতে পারে, এবং এখান থেকে চাকরি নিয়ে তারা বিদেশে গমন করতে পারে। আর একজন ফিজিওথেরাপিস্ট যদি বিদেশে চাকরি করতে চান, তাহলে প্রথমে তার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে দূর করতে হবে। আমাদের দেশের ফিজিওথেরাপিস্টদের বলেন, হেলথ প্রফেশনালদের বলেন, সবচেয়ে বড় সমস্যাটা হলো ভাষাগত সমস্যা। যেমন ইংরেজিতে দুর্বলতা, ইংরেজির দুর্বলতাটা যদি বাংলাদেশের হেলথ প্রফেশনালরা কাটায় উঠতে পারেন, বিশেষ করে ফিজিওথেরাপিস্টরা কাটায় উঠতে পারেন, এবং আইএলটিএস পরীক্ষা দিয়ে যদি তারা একটা ভালো স্কোর পান, তাহলে তারা খুব সহজেই বিদেশে চাকরি পেতে পারেন। ইভেন ইউকে তে যদি আইএলটিএস এ আপনি 7 অর্জন করতে পারেন, তাহলে ইউকে তে আপনি ফিজিওথেরাপিস্ট হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। তো সবচেয়ে বড় বাধাটা হলো ইংরেজিতে দক্ষতা, এবং ইংরেজির দক্ষতাটা যদি আপনারা এখন থেকে চেষ্টা করেন, যারা এখন ছাত্র আছেন তারা যদি এখন থেকে আপনারা চেষ্টা করেন, তাহলে আপনারা পাস করার পর পরই আপনারা ইংরেজিতে আইএলটিএস পরীক্ষাটা দিয়ে নেবেন, এবং চেষ্টা করবেন আইএলটিএস এ যেন মিনিমাম 7 স্কোর করতে পারেন। এরপরে আপনাদের যে সাবজেক্টিভ যে নলেজ, সেই নলেজটা ভালো করে জানতে হবে, এবং লাইসেন্সিং এক্সামে পাশ করতে হবে। লাইসেন্সিং এক্সামে পাশ করার জন্য আপনারা নেটে যদি আপনারা যান, তাহলে ওই বিভিন্ন দেশের লাইসেন্সিং এক্সামের কিছু মডেল কোশ্চেন আপনারা পাবেন, কিছু গাইড বুক আপনারা পাবেন। সেই গাইড বুক গুলো এবং মডেল কোশ্চেন গুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা একটা ধারণা পাবেন যে বিদেশে চাকরি করার জন্য যে রেজিস্ট্রেশন এক্সাম গুলো হয়, সেটা আসলে কোন মাপের হয়, কোন ধরনের হয়। তো সেই ব্যাপারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের যতটুকু সম্ভব হেল্প করব। আর অবশ্যই আপনাদেরকে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আপনারা, কারণ বাংলাদেশ একটা ছোট দেশ, সেখানে থেকে সারা বিশ্বে যখন আপনি চাকরি নিয়ে যাবেন, তখন আপনার জন্য অপরচুনিটি অনেক বেশি, অনেক বেশি অপরচুনিটি দরজা আপনার জন্য খুলে যাবে। তো আমি আশা রাখি ফিজিওথেরাপিস্টরা তাদের ইংরেজিতে দক্ষতা বাড়াবে, এবং তারা লাইসেন্সিং এক্সাম দেওয়ার জন্য সাবজেক্টিভ প্রিপারেশন গ্রহণ করা শুরু করবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে আমাদের দেশ এবং বিদেশে চাকরির ক্ষেত্র সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমি এখন চলে যাব আমাদের ঢাকা স্টেট মাননীয় ডেপুটি কোচ কোঅর্ডিনেটর স্যারের কাছে, ডাক্তার আক্তার হোসেন স্যারের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাবো, স্যার, বাংলাদেশে কখন ফিজিওথেরাপি পেশা শুরু হয় এবং কিভাবে শুরু হয়, এবং কাদের জন্য এই পেশা বাংলাদেশে প্রথম শুরু হয়েছিল স্যার, সেই বিষয়টা যদি স্যার একটু আমাদের মাঝে তুলে ধরতেন স্যার। ধন্যবাদ। কোর্স কোঅর্ডিনেটর শাহী কলেজ অফ হেলথ সায়েন্সের ডাক্তার বাহাউদ্দিন বাজিদ স্যার কিন্তু এই উত্তরটা দিয়েছেন। সেখানে দেখেছি 1972 সালে কিন্তু নিটো থেকেই যিনি এখানে বাংলাদেশে প্রথম সরকারিভাবে এই কোর্সটা চালু করেন। পরবর্তীতে এই কোর্সটা, তো আসলে তথ্য এইটুকুই, তার বিস্তারিত বাজিদ স্যারও বলে গেছেন। তো প্রথমে বাংলাদেশে নিটোর থেকেই শুরু হয়, আমি যতটুকু জানি। হ্যালো, স্যার আমি শুনতে পাচ্ছি। স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার, আপনি বলেন স্যার।
আমি বলতে যাচ্ছি, আমি প্রথমে যে কথাটা জানছিলাম যে সরকারি ভাবে আমাদের কি ধরনের পদ পজিশন বা আমাদের ফিজিওথেরাপিস্টদের কিনা সরকার কি কি ভাবছে। আমরা জানি হেলথ সেক্টরে কিন্তু দীর্ঘদিন যাবত কাজ করছে, আজ থেকে প্রায় 5 বছর যাবত আমাদের হেলথ সেক্টরে, অর্থাৎ ট্যাক্স ট্রান্সফার শিফটেড, অর্থাৎ একজনের কাজ আরেকজনকে দিয়ে কিভাবে করানো যায়। যেমন আমি বলবো যে একজন ডাক্তারের কাজ একজন নার্স করবে, একজন ডাক্তারের কাজ একজন টেকনোলজিস্ট করবে, একজন ডাক্তারের কাজ একজন ফিজিওথেরাপিস্ট করবে। এইভাবে কিন্তু ট্যাক্স শিফটিং কাজগুলো আমাদের হেলথে কিন্তু আহ, বাস্তবায়ন হওয়ার জন্য বিভিন্ন রকমের কমিটি কিন্তু শুরু হয়ে গেছে, গঠন করা হয়েছে, এবং এই কমিটিগুলোর কার্যক্রম অনেকটা এগিয়ে গেছে। তো আমি যতটুকু জানি গভর্নমেন্ট লেভেল থেকে গভর্নমেন্ট যে সমস্ত ইনিশিয়েটিভ নিচ্ছে, তাতে ভবিষ্যতে আমরা আমাদের দেশ নয় শুধু সারা বিশ্বের, অর্থাৎ গ্লোবালাইজেশন কিভাবে আমাদেরকে স্ট্রেংথেনিং করা যায়, আমাদের এই কোর্স কারিকুলাম গুলা এমন ভাবে স্ট্রেংথেনিং করা হবে যাতে সারা বিশ্বের কোর্স কারিকুলামের সাথে আমরা একমত হতে পারি, এক হতে পারি, অর্থাৎ একই যোগ্যতা হতে পারি। আমি যদি উদাহরণস্বরূপ বলতে পারি যে মধ্যপ্রাচ্যে বা আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় কিন্তু যে সমস্ত নার্স, টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট তারা যে কাজগুলা করে থাকেন, আমাদের দেশে কিন্তু একজন ডাক্তারও সেই কাজগুলা করতে পারেন না, কারণ তারা সেই রকম স্ট্রেংথেনিং টেকনোলজিতে কিন্তু তারা প্র্যাকটিস করতে অভ্যস্ত। তা আমাদের দেশের সরকার চাচ্ছে, খুব উচ্চ মহলের সরকার চাচ্ছে আমাদের এই সমস্ত কোর্স গুলাকে কিভাবে স্ট্রেংথেনিং করা যায়, এই কোর্সের মান কিভাবে বাড়ানো যায়, এদেরকে শুধু থিওরিটিক্যালি না, থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল এবং অ্যানালাইটিক্যালি তাদেরকে কিভাবে স্ট্রেংথেনিং করা যায় এবং মার্কেটে তাদেরকে প্রতিযোগিতার মাধ্যমে টেকা যায়। আমরা সবাই লক্ষ্য করি যে যখনই বহির্বিশ্বে কোনো ফিজিওথেরাপিস্টকে প্রেরণ করার জন্য, অর্থাৎ চাহিদা প্রেরণ করা হয়, তখন কিন্তু আমাদের দেশের ফিজিওথেরাপিস্টরা সহজে সেখানে পায় না। কিছুক্ষণ আমি জানতে পারলাম এটা কিন্তু বলে গেছেন বাহাউদ্দিন বাইজিদ স্যার, সেটা আমাদের আমাদের ছেলেরা কি কি করে, আমাদের দেশে যারা ছাত্র ফিজিওথেরাপিস্ট পাশ করে তারা কিন্তু ইংরেজিতে খুব একটা ভালো বলতে পারে না, অর্থাৎ ভোকাবুলারি বলতে পারে না, তাদের দেশের ভাষা বলতে পারে না। এই ভাষাগত কারণে কিন্তু আমাদের এই ফিজিওথেরাপিস্টরা পিছিয়ে যাচ্ছে, এবং ওই সমস্ত বিশ্বের বিভিন্ন জায়গায় গ্লোবালাইজেশন তাদের চাকরি হচ্ছে না। একটি মাত্র কারণ, তারা যতটা দক্ষতা আছে কিন্তু তার চেয়ে বেশি দুর্বলতা আছে তাদের ভাষাগত জ্ঞান, অর্থাৎ ভোকাবুলারি তাদের প্রচন্ড দুর্বল। তা আমাদের সরকার এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখছে, ভোকাবুলারি কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে তারা বিশ্বের সব দেশের সাথে কোলাবোরেশন করতে পারে, সেইভাবেই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চিন্তা ভাবনা চলছে। সরকার আরো কিছু পদক্ষেপ নিচ্ছে, শুধু এই কোর্সগুলোকে ডেভেলপ করাই না, এই কোর্সগুলা ডেভেলপের সাথে সাথে বিশ্ববাজারে কিভাবে প্রাইমারি থেকে সেকেন্ডারি আমাদের দেশের চাকরি তথা সারা বিশ্বে কিভাবে এদেরকে রপ্তানি করা যায়, উন্নত মানের চাকরিতে রপ্তানি করা যায়, সেই বিষয়গুলোও কিন্তু সরকার খুব গুরুত্বের সাথে চিন্তা ভাবনা করছে। তো আমি আশা রাখি যে আগামীতে ভবিষ্যতে ফিজিওথেরাপি, আর এটা তো আমরা জানি ফিজিওথেরাপি কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেলফ প্রফেশন। এই সেলফ প্রফেশনে আমরা আমরা কিন্তু শুধু কারো চাকরি করি না, আমরা ইচ্ছা করলে একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট নিজেরা আরো 10 জনকে চাকরি দিতে পারি, একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। কাজেই আমরা আমাদের দেশেও আমাদের কোনো ফিজিওথেরাপিস্ট বেকার নাই, যারা দেশের বাইরে চলে গেছেন তারাও বেকার নাই। আমাদের একটু শুধু চিন্তা করতে হবে যে আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হবে, অনেক অনেক দক্ষতা স্কিলনেস তৈরি করতে হবে, এবং বিশ্ব বাজারে আমরা যেন কোয়ালিটি সম্পন্ন একজন ফিজিওথেরাপিস্ট হইতে পারি, সেই দিকে আমাদের লেখাপড়া থেকে শুরু করে প্র্যাকটিক্যালি আমাদের নজর দিতে হবে, সাথে আমাদের ভোকাবুলারি বাড়াতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে আমাদের মাঝে খুব সুন্দরভাবে এই বিষয়টা তুলে ধরার জন্য। স্যার আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাবো। স্যার আমাদের স্টুডেন্ট প্রতিনিধি একটা কথা বলেছিলেন স্যার, আমাদের ফিজিওথেরাপিস্টদের জন্য স্যার কোনো সরকারিভাবে কোনো ইন্টার্ন ভাতার কোনো প্রসিডিউর আগাচ্ছে কিনা স্যার, সেই বিষয়টা যদি স্যার আপনি আমাদের মাঝে তুলে ধরতেন। এইটা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তারা একটি ইনিশিয়েটিভ নিয়ে এসছে। আমি তো কিছুক্ষণ আগে বললাম যে এই কোর্সকে অনেক স্ট্রেংথেনিং করছে, এবং এই কোর্স স্ট্রেংথেনিং করতে যায় ইন্টার্নশিপের কথাগুলো চলে আসছে, এবং আগামীতে এই সমস্ত প্রস্তাব যাচ্ছে কিভাবে আমাদের ছেলেরা ইন্টার্নি ভাতা পায়। যেমন একজন 20,000 টাকা পেয়ে থাকে মাসে, তাহলে আমাদের একজন ছাত্র হয়তো 17-18 হাজার টাকা পেতে পারে। এ ধরনের একটা প্রস্তাব কিন্তু আমরা সরকারের কাছে উপস্থাপন করছি, এবং সরকার এটা নীতিগতভাবে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ তারা ইন্টার্নি ভাতা পেতে পারে। এ ধরনের কথা কিন্তু আমাদের সাথে অনেকটাই মৌখিক আলাপ আলোচনা কিন্তু হয়েছে। অতএব আমরা আশা করছি আগামীতে আমরা
প্রস্তাবগুলো যদি ঠিক মতো পাঠাতে পারি, তাহলে হয়তো সবাই ইন্টারনি ভাতা পাবে, বাস্তবায়ন হয়ে আসলে ভাতা পাবে। কারণ সরকার নিজে থেকেই চাচ্ছে যে এই আমাদের দেশের হেলথ সেক্টরের শুধু ডাক্তার না, ডাক্তারদের উন্নতি করলে হবে না, ডাক্তারদের সাথে যারা সাথে যারা জড়িত, অর্থাৎ এমডিটির সাথে যারা জড়িত, মাল্টি ডিসিপ্লিনের সাথে যারা জড়িত, তাদের প্রত্যেকে ডেভেলপ করতে হবে, প্রত্যেকের উন্নত করতে হবে। তার মধ্যে আমাদের ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ একটা প্রফেশন। এই ফিজিওথেরাপিকে ডেভেলপ করতে হবে। এবং শুধু তাই নয়, বর্তমানে সরকার চিন্তা করছে কোভিড-19 পরবর্তীতে, অর্থাৎ কোভিড-19 মোকাবেলায় কোভিড-19 কিভাবে ফিজিওথেরাপিস্টদেরকে অংশগ্রহণ করানো যায়, ফিজিওথেরাপিস্টদের ভূমিকা কি, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের সিলেবাসে হয়তো অন্তর্ভুক্ত হবে। ধন্যবাদ। শরীফুল ইসলাম স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ স্যারকে। স্যারের কাছে জানতে যাব স্যার, করোনা পরবর্তীতে কিভাবে ফিজিওথেরাপির মাধ্যমে একজন রোগীকে দ্রুত সুস্থ করা যায় স্যার, সেই বিষয়টি স্যার আপনি আমাদের এবং দর্শকদের মাঝে কাইন্ডলি একটু তুলে ধরবেন স্যার। ধন্যবাদ রাসেল ভাইকে। সালাম জানাচ্ছি আমার সিনিয়র স্যার এবং কলিগদের এবং শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের যিনি উপস্থাপক এবং পরিচালনা করছেন, আজকে আমাকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দেওয়ার জন্য। কোভিড পরবর্তী যে রিহ্যাবিলিটেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু পরবর্তী নয়, আমরা যে অ্যাকিউট স্টেজ থেকেই আমরা ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন শুরু করতে পারি। যদিও অ্যাকিউট স্টেজে আমাদের যে লাংস এক্সুটেশনটা কম থাকে, সেই কারণে অতটা ফিজিওথেরাপি লাগে না, বাট অ্যাডিশনাল কিছু প্রসিডিউর আছে যেটা আমরা অ্যাকিউট স্টেজেই করতে পারি। যেমন আমরা আপনি ডিপ ব্রিদিং, ডায়াফ্রামেটিক ব্রিদিং গুলো, পার্স স্লিপ ব্রিদিং, এগুলো দিয়ে শুরু করতে পারি। এখন আমাদের একটা কথাই আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমরা যদি কোনো কমপ্লিকেশন হওয়ার আগেই যদি স্টার্ট করি, সেটা প্রিভেনশন করি, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে সেটা আরো দ্রুত আরোগ্য লাভ করবে। তো এখন কোভিড পরবর্তীতে যে রিহ্যাবিলিটেশনটা আমরা করে থাকি, এখন মনে করেন যে কোভিড যে রোগীটা ছিল আজ 3 মাস আগে বা 2 মাস আগে, আমার কাছেও পেশেন্ট আসছে, তার এখনো শ্বাসকষ্ট রয়ে গেছে। সে যখন কাশি দিচ্ছে অথবা কোনো ভারী কাজ করছে, দৌড়াচ্ছে, একটু আধা কিলো বা 1 কিলো হাঁটলেও তার শ্বাসকষ্টটা শুরু হচ্ছে। কেন শ্বাসকষ্ট শুরু হচ্ছে? কারণ সে অ্যাকিউট স্টেজে ফিজিওথেরাপিটা নেয় নাই, বা কোনো ডাক্তার অ্যাডভাইস করেন নাই, বা সেই সুযোগ হয় নাই। সেই কারণে তার যে লাংসের মাসেলগুলো, এগুলো স্টিক হয়ে রয়েছে, এগুলো উইক হয়ে গেছে। যে কারণে যখন সে কাশি দিচ্ছে, তখন মাসেলের যখন কাশি দেয় তখন মাসেলটা সর্বোচ্চ কন্ট্রাক্ট করে, কিন্তু ওই মাসেলটার এলাস্টিসিটিটা কমে যাওয়ার কারণে তার কিন্তু শ্বাসকষ্টটা শুরু হচ্ছে। সুতরাং কোভিড পরবর্তী যে রোগীগুলো আছে, তাদের প্রতি আমাদের যে সাজেশন এবং যে রিহ্যাবিলিটেশন, তাকে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছে এসে তার এই সমস্যাগুলো তুলে ধরবে, এবং একজন ফিজিওথেরাপিস্ট উনি অ্যাডভাইস করে দিবেন যে তার কি কি এক্সারসাইজ লাগবে। রেসপিরেটরি রিহ্যাবিলিটেশন আমরা যেটা বলি, এখানে অনেক রকম এক্সারসাইজ থাকে। আমাদের রেসপিরেশনের যে মাসেলগুলো আছে, সেগুলো একজন ফিজিওথেরাপিস্ট সেগুলোকে স্ট্রেংথেনিং করেন, সেগুলোর ফাংশন আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য রিট্রেনিং করেন। আমাদের ভাইটাল ক্যাপাসিটি, যে লাংসের যে বাতাসটা আমরা নেই, এটাকে বলি আমরা ভাইটাল ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা একজন ফিজিওথেরাপিস্টই করে থাকেন, বাড়ায় থাকেন। এই ধরনের রোগীগুলো একমাত্র ফিজিওথেরাপিস্টের কাছেই কোভিড পরবর্তী ফিজিওথেরাপিটা নেওয়া উচিত। এবং সবাইকে আমি বলবো যে কোভিড পরবর্তী রোগীগুলোকে, যাদের এই ধরনের সমস্যা আছে, আপনাদের আশেপাশে একজন বিএসসি গ্র্যাজুয়েট এবং মাস্টার্স করা ফিজিওথেরাপিস্টের কাছে যান এবং রেসপিরেটরি ফিজিওথেরাপি নেন। ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে যে প্রবলেমটা আছে। জি, ধন্যবাদ রাসেল ভাই। ধন্যবাদ স্যারকে আমাদের মাঝে এই বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। আমি এই বিষয়টা করোনা পরবর্তীতে কিভাবে রোগীদেরকে সুস্থ করা যায় সেই বিষয়ে যদি কিছু পরামর্শ থাকে, সেই বিষয়টা আমাদের মহামান্য পোস্ট কোঅর্ডিনেটরের কাছে আমি
জানতে চাবো স্যার, করোনা পরবর্তী রোগীদের কিভাবে ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থতা করা যায় স্যার, সেই বিষয়টা যদি আপনি কাইন্ডলি আরেকটু শেয়ার করতেন আমাদের সাথে স্যার এবং আমাদের দর্শকদের মাঝে স্যার। হ্যাঁ, ধন্যবাদ রাসেল, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আসলে আমাদের যে এবার বিশ্ব ফিজিওথেরাপি দিবসে যে প্রতিপাদ্য বিষয়, যে রিহ্যাবিলিটেশন, করোনার যারা সার্ভাইভাল পেশেন্ট তাদের রিহ্যাবিলিটেশন নিয়ে এবার আমাদের প্রতিপাদ্য বিষয়। তো আসলে করোনাকে আসলে যতটুকু মানে প্রথমে ইনিশিয়ালি যে সিমটম গুলা ডেভেলপ করে, পেশেন্টের কারো কারো জ্বর আসে, কারো কারো কাশি আসে, প্রোডাক্টিভ কাশি হয়, কারো ড্রাই কফ হয়, কারো কারো শ্বাসকষ্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে 80% ক্ষেত্রে পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে। আর 15% পেশেন্টের শ্বাস শর্টনেস অফ ব্রিথ হলে তাকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে। আর 5% পেশেন্ট শুধুমাত্র আইসিইউ তে যায়। কিন্তু এখন একটা ভীষণ একটা ভয়াবহ বিষয় দেখা যাচ্ছে যে যাদের আসলে খুব মিনিমাম সিমটম ছিল, অথবা যাদের একেবারে সিমটমলেস পেশেন্ট ছিল, তাদের আহ, পরবর্তীতে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা যাচ্ছে। তো এটার প্রধান যে কারণ সেটা হলো যে করোনা ভাইরাসটা বডির বিভিন্ন ভাইটাল অর্গানকে এফেক্ট করে, এবং পরবর্তীতে এই ভাইটাল অর্গানের বিভিন্ন অর্গানের ডিসফাংশন জনিত কারণে পেশেন্টের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। যেমন করোনা ভাইরাসের কারণে হার্ট, লাং, কিডনি, ইভেন ব্রেন পর্যন্ত এফেক্ট হতে পারে। আপনি জানেন যে করোনা ভাইরাসে যারা ইনফেক্টেড থাকে, ইভেন যাদের খুব মাইল্ড সিমটম ছিল যখন ইনফেকশনটা, অ্যাকুইট ইনফেকশনটা ছিল, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে ব্লাড ক্লটিং ফর্ম করে, ব্লাড গুলা ক্লট হয়ে যায়, এবং সেই ব্লাড ক্লট গুলা যখন বিভিন্ন ব্লাডের মাধ্যমে যখন ক্যাপিলারি গুলাতে আটকে যায়, যেমন হার্টের বিভিন্ন ক্যাপিলারিতে যদি এই ক্লট গুলো যদি আটকে যায়, তাহলে হার্টের কার্ডিয়াক মাসেল গুলা ক্ষতিগ্রস্ত হয়, এবং শেষ পর্যন্ত সেটা খোলা থাক, খোলা কার্ডিয়াক থাক। ফেলিওরের দিকে পর্যন্ত নিয়ে যেতে পারে। কোনো কারণে পেশেন্টের যদি কোনো ব্লাড ক্লট যদি তার ব্রেনে এসে এফেক্ট করে, এবং ব্রেনের কোনো আর্টারি, ছোট কোনো আর্টারিকে যদি আটকে দেয়, তাহলে সার্কুলেশন যদি হ্যাম্পার্ড হয়, তাহলে তার ইসকেমিক ব্রেন স্ট্রোক হতে পারে। ইভেন করোনা পরবর্তী পেশেন্টদেরকে ব্রেন স্ট্রোকের পাশাপাশি পার্কিনসন্স, অ্যালজাইমার ডিজিজ এবং বিভিন্ন ধরনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশন পাওয়া যাচ্ছে। এছাড়াও এই প্রবলেম করোনা পেশেন্টদেরকে এক্সামিন করার সাথে সাথে দেখা যাচ্ছে যে কিডনি এবং লিভারও অনেক সময় এফেক্টেড হয়, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করে। যদিও করোনার পেশেন্টদেরকে খুব বেশি অবজার্ভ করা যায় নাই, কিন্তু করোনার রিলেটেড যে ভাইরাস গুলো আছে, আহ, কাছাকাছি টাইপের যে ভাইরাস গুলো আছে, সেইগুলির ব্যাপারে বিজ্ঞানীরা অনেকদিন ধরে গবেষণা করতে পারছেন, এবং সেই সব ভাইরাসে যে ধরনের কমপ্লিকেশন গুলা বিজ্ঞানীরা পেয়েছেন, তো বিজ্ঞানীরা আশঙ্কা করতেছে করোনার ক্ষেত্রে সেই ধরনের কমপ্লিকেশন গুলো পাওয়া যেতে পারে। তো যদি করোনা পেশেন্টের পরবর্তী কমপ্লিকেশন গুলো হয়, তো সেই ক্ষেত্রে কমনলি পাওয়া যেতে পারে কাশি, শর্টনেস অফ ব্রিথ, এছাড়া তাদের থাকতে পারে হেডেক, জয়েন্ট পেইন, এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিনড্রোম অ্যান্ড ডিপ্রেশন। এখন আমার পরামর্শ হলো, যদি পেশেন্টের কোনো কারণে শর্টনেস অফ ব্রিথ থাকে এবং কফ যদি থাকে, যদি সেই কাশিটা প্রোডাক্টিভ কফ হয়, তাহলে পেশেন্টের চেষ্টা করতে হবে যাতে তার লাং ফিলটা সে ক্লিয়ার রাখতে পারে, লাংসটাকে সে ক্লিয়ার রাখতে পারে। লাংসটা যদি সে ক্লিয়ার রাখতে পারে, তাহলে শুধুমাত্র তার শ্বাসকষ্ট থেকে সে অ্যাভয়েড করতে পারবে। এই ক্ষেত্রে পেশেন্টকে রেগুলার অ্যাক্টিভ সাইকেল ব্রিদিং টেকনিক এক্সারসাইজটা করতে হবে, এবং বিভিন্ন ধরনের যে ব্রিদিং এক্সারসাইজ গুলো আমরা এতদিন সাজেশন দিয়ে আসছি, যেমন পার্সলি ব্রিদিং এক্সারসাইজ, ডায়াফ্রাম ব্রিদিং এক্সারসাইজ, কোস্টাল ব্রিদিং এক্সারসাইজ, এই ব্রিদিং এক্সারসাইজ গুলো তাকে করতে হবে। যদি অ্যাক্টিভ সাইকেল ব্রিদিং টেকনিকটা পেশেন্ট করে, তাহলে তার সিক্রেশন গুলোকে সে ড্রেন আউট করতে পারবে, লাংস ফিলটাকে ক্লিয়ার রাখতে পারবে, এবং সে যদি ব্রিদিং এক্সারসাইজটা তাহলে করে, তাহলে তার লাং ক্যাপাসিটিটা বাড়বে, তার রেসপিরেটরি মাসেলের শক্তি বাড়বে, এবং ওভারঅল তার ব্রিদিং মেকানিজমটা ইমপ্রুভ হবে। আশা করা যায় যদি পেশেন্ট রেগুলার অ্যাক্টিভ সাইকেল ব্রিদিং টেকনিক এবং ব্রিদিং এক্সারসাইজ গুলো চালিয়ে যায়, তাহলে তার শ্বাস প্রশ্বাস জনিত এবং কাশি জনিত যে সমস্যাগুলো আছে সেখান থেকে সে মুক্তি পাবে। আর যদি পেশেন্টের যদি অন্যান্য যে কমপ্লিকেশন গুলো আছে, যেমন তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিনড্রোম, ডিপ্রেশন থাকে, অথবা জয়েন্ট পেইন থাকে, সেই ক্ষেত্রে পেশেন্টের সিমটম অনুযায়ী পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে হবে। সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য পেশেন্টকে কাউন্সিলিং এ যেতে হবে, এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জয়েন্ট পেইন এর জন্য ফিজিওথেরাপিস্ট অনেকভাবে সাহায্য করতে পারবে, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল মডালিটিস এবং বিভিন্ন বিশেষায়িত ব্যায়ামের মাধ্যমে পেশেন্টকে চিকিৎসা দেওয়া যেতে পারে, এবং এই চিকিৎসার মাধ্যমে পেশেন্টের জয়েন্টের পেইন, জয়েন্টের রেঞ্জ অফ মোশন, জয়েন্টের সারাউন্ডিং মাসেল স্ট্রেংথ আমরা ফিরে আনতে পারবো, এবং পেশেন্টকে স্বাভাবিক করে তুলে তোলা সম্ভব হবে।
আর যদি কোনো কারণে যদি পেশেন্টের যদি ব্রেন স্ট্রোক কিংবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রিলেটেড যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে, তাহলে পেশেন্টকে ওভারঅল অ্যাসেসমেন্টের মাধ্যমে ট্রিটমেন্টে যেতে হবে। যেমন কেউ যদি কারো ব্লাড ক্লটিং এর হওয়ার কারণে ব্লাড ক্লট ফর্মেশন হওয়ার কারণে যদি তার কারো ব্রেন স্ট্রোক হয়ে থাকে, তাহলে স্ট্রোক পরবর্তী যে রিহ্যাবিলিটেশন প্রোটোকল সেটা আমাদের দিকে দিতে হবে। পেশেন্টের যদি শক্তি কম থাকে শক্তি বাড়াইতে হবে, পেশেন্টের চেস্ট কেয়ার নিতে হবে, পেশেন্টের মোবিলিটি বাড়াইতে হবে, পেশেন্টের ব্যালেন্স জন্য যা যা করা প্রয়োজন সেগুলো নিতে হবে, এবং ওভারঅল আলটিমেটলি পেশেন্টের গেট ইমপ্রুভ করার মাধ্যমে পেশেন্টকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে হবে। তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আসলে যারা কোভিডে আক্রান্ত হয়েছেন অথবা যারা আক্রান্ত হননি, অনেক এমন আমাদের মধ্যে অনেকেই থাকতে পারেন যারা আসলে আমরা আক্রান্ত হয়েছি কিন্তু আমাদের কোনো সিম্পটম ছিল না বলে আমরা আসলে বুঝতে পারি না যে আমরা কোভিডে আক্রান্ত হয়েছিলাম। তো আমাদেরকে অবশ্যই 6 মাস পর পর কিংবা সম্ভব হলে 3 মাস পর পর আমাদের কিছু কমন টেস্ট করা উচিত, এবং আমাদের শরীরের প্রতি এবং আমাদের আশেপাশের রিলেটিভ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি আমাদের খেয়াল রাখা উচিত যে কারোর মধ্যে কোনো অ্যাবনর্মালিটি গ্রো করতে পারে কিনা, সেটা গ্রো করছে কিনা, সেটা ফিজিক্যালি হতে পারে, সেটা সাইকোলজিক্যালি হতে পারে। এবং আমরা যদি কিছু কিছু কমন টেস্ট গুলো যদি করে রাখি, যেমন আমরা যদি কিডনি ফাংশন টেস্ট, তারপরে লিভার ফাংশন টেস্ট, এই জাতীয় যেসব কমন টেস্ট গুলো আছে সেগুলো যদি আমরা 3 মাস পর পর অথবা 6 মাস পর পর করি, তাহলেও আমাদের কোনো অর্গানিক কোনো ফেইলিওর হচ্ছে কিনা কিংবা কোনো অর্গান আমাদের ম্যাল ফাংশন করছে কিনা সেটা আমরা সহজে বুঝতে পারবো, এবং আমরা আর্লি স্টেজে ট্রিটমেন্ট শুরু করতে পারবো। তো এটুকু বলে আমি শেষ করছি যে আমরা ফিজিওথেরাপি প্রফেশনালরা পেশেন্টের যে কমন কমপ্লিকেশন গুলো হচ্ছে এখন এই যে কোভিড-19 এর পেশেন্ট, যেমন জয়েন্ট পেইন থেকে শুরু করে ব্রেন স্ট্রোক রিলেটেড কমপ্লিকেশন এবং কার্ডিয়াক যে প্রবলেম গুলো হচ্ছে, যেমন কার্ডিয়াক প্রবলেমের জন্য ফিজিওথেরাপিস্টদের জন্য আছে এন্ডুরেন্স ট্রেনিং, কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন প্রোটোকল আছে, এবং তাদের অ্যারোবিক এক্সারসাইজ এর মাধ্যমে আমরা পেশেন্টের কার্ডিওভাস্কুলার সিস্টেমে ইমপ্রুভমেন্ট করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে এই বিষয়টা আমাদের মাঝে খুব সুন্দরভাবে স্যারের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমরা এখন চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন লেকচারার স্যার ডাক্তার রেজওয়ান গনি স্যারের কাছে। স্যারের কাছে আমরা এর আগে প্রশ্ন ছিল, স্যার কোভিড-19 যখন নেগেটিভ হয় তখন তার কি কি কমপ্লিকেশন হতে পারে। স্যার এখন আপনার কাছে আমরা জানতে চাবো, স্যার কোভিড-19 নেগেটিভ হওয়ার পর একজন পেশেন্টকে কতদিন ফলো আপে রাখা যায় স্যার, সেই বিষয়টা যদি স্যার কাইন্ডলি আমাদের মাঝে তুলে ধরতেন স্যার। স্যার আপনি একটু মিউট করেন স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। অলরেডি আমাদের সম্মানিত কোর্স কোঅর্ডিনেটর স্যার এটা সম্পর্কে বলে ফেলেছেন। আমি এখানে সামান্য কিছু অ্যাড করতে চাই। যেহেতু কোভিড-19টা আমাদের এটা আরো গবেষণার বিষয় এবং আরো রিসার্চের বিষয়, দিন দিন এটা নিয়ে আরো গবেষণা হচ্ছে বা রিসার্চ হচ্ছে। তো যদি কোনো একটা পেশেন্টের যদি কোভিড-19 নেগেটিভ আসে বা যখন তার কোভিড-19 সে ভালো হয়ে যায় বা হয়ে যায়, তাকে আপনার হচ্ছে যে একটা ফলো আপের মধ্যে থাকতে হয়। কেননা ফলো আপে থাকতে হয় কি কারণে, যেহেতু এখানে আপনার বিভিন্ন কমপ্লিকেশন গুলো অ্যারাইজ হওয়ার সম্ভাবনা আছে, যে আমি একটু আগে বলেছি যে লাংসে আপনার হচ্ছে যে কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, হার্টে কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, তারপর হচ্ছে আপনার কিডনি, লিভার, তারপর ব্রেন ফাংশন গুলোতে আপনার কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। এই জন্য পেশেন্টকে আপনার অ্যাকর্ডিং টু রিসার্চ অনুসারে বলা হয়েছে যে আপনার পেশেন্টকে কোভিড-19 নেগেটিভ হওয়ার পর প্রথম 3 দিন পর সে হচ্ছে একটা ফলো আপে যাবে, তারপর হচ্ছে সে 2 সপ্তাহ পরে একটা ফলো আপে যাবে, তারপর 3 মাস পরে একটা ফলো আপে যাবে, এবং ফাইনালি 6 মাস পরে সে আরেকটা ফলো আপে যাবে। এইভাবে হচ্ছে যে তাকে একটা নির্দিষ্ট সাইকেলে ফলো আপের মধ্যে পেশেন্টকে থাকতে হবে। থ্যাংক ইউ রাসেল হুদা। থ্যাংক ইউ স্যারকে কতদিন ফলো আপে থাকতে হবে সেই বিষয়টা আমাদের মাঝে এবং আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আমি এখন চলে যাচ্ছি আমাদের স্টুডেন্ট প্রতিনিধি শারমিন সুলতানা সেতুর কাছে। সেতু আপনি বাংলাদেশের অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান সাই কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন স্টুডেন্ট। তো আপনি সাই কলেজ
যে বিএসসি ইন ফিজিওথেরাপির একজন স্টুডেন্ট হিসাবে আপনার অনুভূতি কি, সেই বিষয়টা যদি আপনি আমাদের মাঝে এবং আমাদের দর্শকদের মাঝে কাইন্ডলি তুলে ধরতেন। ধন্যবাদ রাসেল হুদাকে। আমি অবশ্যই প্রাউড ফিল করি সাইকের একজন স্টুডেন্ট হওয়ার জন্য, এবং এর পিছনে অনেকগুলো কারণ আছে। সবার প্রথমেই আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যামের কথা বলবো। ম্যাম আমাদের ক্যাম্পাসকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য টাইম টু টাইম আমাদের ক্যাম্পাসকে অনেকভাবে মডিফাই করেছেন। আমরা যখনই ম্যামের সাথে আমাদের কোনো প্রবলেম বা আমাদের কোনো নিডস এর বিষয়ে কথা বলতে গিয়েছি, ম্যাম সবসময় আমাদের চাহিদাগুলো খুব সুন্দরভাবে শুনেছেন এবং টাইমলি ম্যাম সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করেছেন। এর জন্য ম্যামের কাছে আমরা সবসময় অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। এরপরেই হচ্ছে গিয়ে আমাদের যার কথা না বললেই নয়, আমাদের কোর্স কোঅর্ডিনেটর আমাদের শ্রদ্ধেয় বাহাউদ্দিন বাইজিদ স্যার। স্যার আমাদের ক্যাম্পাসে আসার পর থেকে আমাদের ক্যাম্পাসের অনেক কিছুই পরিবর্তন করেছেন স্যার। এর মধ্যে স্যারের উদ্যোগের কারণেই হচ্ছে গিয়ে আমাদের যতগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আছে ফিজিওথেরাপির, তার মধ্যে সর্বপ্রথম আমরাই একটি ফরেন ট্যুর করতে পেরেছি। শুধুমাত্র বলতে পারি আমাদের বাহাউদ্দিন বাইজিদ স্যারের অক্লান্ত চেষ্টার কারণে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এর জন্য। এছাড়া আমাদের সকল টিচাররা যারা আছেন, আমাদের রেজওয়ান গনি স্যার, আমাদের আক্তার স্যার, শরীফুল স্যার, শহীদুল স্যার, এছাড়া আমাদের অন্যান্য যত শিক্ষকরা আছেন, সবাই প্রতিদিন আমাদের লেকচার, আমাদের আইটেম কার্ড এক্সাম, আমাদের পার্সেন্টেজ এগুলো খুব ভালোভাবে ফলো করে থাকেন। যদি আমরা টাইম টু টাইম ক্লাসের রেগুলারিটি মেনটেন না করি, সেক্ষেত্রে স্যাররা পার্সোনালি ভাবে আমাদের প্যারেন্টসদের সাথে কন্ট্যাক্ট করে থাকেন, আমাদের প্রবলেম গুলো জানেন এবং সেগুলো সলভ করার ট্রাই করে থাকেন। তারপর হচ্ছে গিয়ে যেটা বলবো, আমাদের লাইব্রেরির কথা। আমাদের ক্যাম্পাসে এত সুন্দর লাইব্রেরি আমার মনে হয় না অন্য কোনো ক্যাম্পাসে আছে কিনা, আমি সেটা জানি না। আমাদের বিশাল অনেকগুলো বই নিয়ে আমাদের লাইব্রেরি। আমার যত রকমের ফিজিওথেরাপি বলতে পারি, তারপরে অন্যান্য যত ডিপার্টমেন্ট আমাদের ভার্সিটিতে আছে, সকল ডিপার্টমেন্টেরই স্বয়ংসম্পূর্ণভাবে বই পাওয়া যায় আমাদের লাইব্রেরিতে, এবং আমরা খুবই আনন্দিত এত সুন্দর একটা লাইব্রেরি পেয়ে। আমাদের কম্পিউটার ল্যাব, যেখানে আমরা রেগুলার হচ্ছে গিয়ে আমাদের রিসার্চ গুলো সম্পর্কে পড়তে পারি, ওখানে আপডেট অনেক রিসার্চ আসে, সেগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করতে পারি। আমাদের আউটডোর, আমি বলতে পারি যে আমাদের আউটডোর হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য বেস্ট আউটডোর ইন এনি প্রাইভেট ক্যাম্পাস, এবং সেখানে রেগুলার যে পেশেন্ট আসে তাদের মাধ্যমে স্যাররা আমাদেরকে হচ্ছে গিয়ে প্রতিদিন প্র্যাকটিক্যাল নলেজ দিতে পারে এই পেশেন্টের মাধ্যমে। এছাড়াও হচ্ছে গিয়ে বলবো আমাদের আইটেম কার্ড এক্সাম, আমাদের মিড টার্ম এক্সাম, স্যাররা খুব ভালোভাবেই আমাদের এগুলো সম্পর্কে গাইডলাইন দেয়। তো আগে যারা বলতো যে সাইকে হচ্ছে গিয়ে পড়াশোনা না করে পাশ করা যায়, বা হচ্ছে গিয়ে সাইকে রেগুলার ক্লাস করা লাগে না, তো তাদেরকে বলবো এই ধারণা এখন একদমই পাল্টে গেছে। কারণ আমাদের সাইকে এখন আমরা পার্সেন্টেজ যদি ঠিকভাবে ফলো না করি, 75% যদি আমরা ক্লাসে অ্যাটেন্ড না থাকি, সেক্ষেত্রে আমরা মিড টার্ম এক্সামে অ্যাটেন্ড করতে পারি না। এবং যদি আমরা মিড টার্ম এক্সাম অ্যাটেন্ড না করতে পারি, ক্লিয়ার না করতে পারি, সেক্ষেত্রে আমরা প্রফ এক্সাম দিতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের পড়াশোনার মান এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে। এবং রিসেন্টলি আমাদের সিনিয়র এক বড় ভাইয়ার রিসার্চও পাবলিশড হয়েছে, যার কারণে হচ্ছে গিয়ে আমরা এখন যারা রিসার্চ করতে পারছি তারা অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি। তো এই সমস্ত কারণেই বলবো যে অবশ্যই অবশ্যই একজন সাইকিয়ান হিসেবে আমি নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করি। ধন্যবাদ। ধন্যবাদ শারমিন সুলতানা সেতুকে। আসলে সাইক ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আমি বলবো বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দেশের বাইরে কোনো স্টাডি ট্যুর করতে পারেনি। সেই জন্য আমাদের কোর্স কোঅর্ডিনেটর স্যার এবং আমাদের মাননীয় প্রিন্সিপাল ম্যাডাম দুইজনের অক্লান্ত পরিশ্রমী দেশের বাইরে ভুটান, ইন্ডিয়াতে স্টাডি ট্যুর হয়েছে, এবং সামনের বছর নেপালও হবে ইনশাল্লাহ দেশের পরিস্থিতি ভালো থাকলে। এবং সেই জন্য অবশ্যই আমাদের কোর্স কোঅর্ডিনেটর স্যার এবং প্রিন্সিপাল ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এ পর্যায়ে আর আমাদের ক্যাম্পাসের আধুনিক ডিজিটাল আউটডোর সহ লাইব্রেরি ফেসিলিটি সবগুলো দিয়ে আমরা বলবো আমাদের ক্যাম্পাস বাংলাদেশের এখন 1 নম্বর প্রতিষ্ঠান। তো আমরা এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের সম্মানিত অতিথি স্যারের কাছে, ডাক্তার আক্তার হোসেন স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমরা জানতে চাবো স্যার, ক্লিনিক্যাল সাইডে একজন ফিজিওথেরাপিস্টের কতটুকু ভূমিকা রয়েছে স্যার, সেই বিষয়টা একটু আমাদের মাঝে এবং দর্শকদের মাঝে স্যার একটু তুলে ধরুন। ধন্যবাদ রাসেল হুদা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লিনিক্যাল সাইটে একজন ফিজিওথেরাপিস্টের অনেক ভূমিকা রয়েছে, অনেক অনেক, আমি বলবো অনেক ভূমিকা।
কিন্তু আমাদের দেশের মানুষ একটা জিনিসই জানে, শুধু বাত ব্যথা প্যারালাইসিসের চিকিৎসক হিসেবে। আমি যদি বলি যে একজন পেশেন্টকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু ফিজিওথেরাপিস্টের ভূমিকা রয়েছে। অর্থাৎ একজন পেশেন্ট, একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, তার মায়ের পেটে যখন থাকে 9 মাস, সেখানেও কিন্তু ফিজিওথেরাপির একটা ভূমিকা আছে। অর্থাৎ কিভাবে তার পজিশনিং থাকবে, কিভাবে সে দৈনন্দিন এক্সারসাইজ করলে, কোন পজিশনে থাকলে তার বাচ্চা সঠিকভাবে, তার পেলভিক ফ্লোর মাসল গুলা কিভাবে স্ট্রেন্থিং রাখা যাবে, সেই বিষয়গুলো কিন্তু ফিজিওথেরাপি লক্ষ্য করা যায়। এবং যখন আপনি অসুস্থ হয়ে আসবেন, তখনও কিন্তু এই ফিজিওথেরাপিস্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তা আমি বলতে চাচ্ছি যে একজন ফিজিওথেরাপিস্ট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু মানুষের সেবায় নিয়োজিত থাকে এবং প্রত্যেকটা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সেবায় নিয়োজিত থাকে। তো এখন আমরা যদি লক্ষ্য করি যে হসপিটালের যেখানে অপারেশন চলছে, সার্জারি চলছে, স্যারের মনে হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, তো আমরা আপনার থোরাসিক সার্জারি, অ্যাবডোমিনাল, তার মাসল গুলো উইক হয়ে আসছে। এটা কিন্তু একমাত্র একজন ফিজিওথেরাপিস্টের পক্ষে কিন্তু সম্ভব। সেই জন্য আমি বলবো যে একজন ফিজিওথেরাপিস্টের যেহেতু এত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একজন মানুষের স্বাস্থ্যকে সুরক্ষা রাখার জন্য, সেই জন্য আমি বলবো বাংলাদেশ তথা সারা বিশ্বের প্রতিটা হেলথ সেক্টরে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি লেভেলে তাদের গুরুত্ব আছে। অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক সেবা পরিচর্যা থেকে শুরু করে সেকেন্ডারি এবং টারশিয়ারি লেভেলে স্পেশালাইজড চিকিৎসা সেবার সাথে ফিজিওথেরাপিস্ট খুব বিনয়ের সাথে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন, যে ফিজিওথেরাপিস্ট তথা অন্যান্য হেলথ প্রফেশনালদের ক্যারিয়ার প্ল্যান তৈরি করা, কর্মসংস্থান তৈরি করা, আগামীতে যাতে ফিজিওথেরাপিস্টরা প্রত্যেকটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি লেভেলে তাদের সম্মানজনক মর্যাদায় চাকরি পান, সে বিষয়ে খুব গুরুত্ব সহকারে দেখার জন্য আবেদন বা সুপারিশ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে আমাদের মাঝে সেই বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। মানে ক্লিনিক্যাল সেক্টরে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কতটুকু ভূমিকা রয়েছে। আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের কোর্স কোঅর্ডিনেটর স্যারের কাছে আরেকটি প্রশ্ন রাখবো। স্যার, একজন ভালো ফিজিওথেরাপিস্ট হওয়ার জন্য কি কি গুণাবলী দরকার স্যার, সেই বিষয়টা যদি আমাদের মাঝে এবং আমাদের দর্শকদের মাঝে স্যার ফাইনালি একটু তুলে ধরবেন স্যার। ধন্যবাদ রাসেল। আসলে একজন ভালো ফিজিওথেরাপিস্ট হওয়ার জন্য প্রথমে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। আপনি যদি একজন খুব ভালো মানুষ হন, তাহলে আপনি একজন ভালো ফিজিওথেরাপিস্ট হতে পারবেন। আপনি যদি মানুষের প্রতি মমতা থাকে, মানুষকে সাহায্য করার যদি আপনার মনোভাব থাকে, তাহলে আপনি একজন ভালো ফিজিওথেরাপিস্ট হতে পারবেন। কারণ এটা একটা পেশা, সেবা ওরিয়েন্টেড একটা প্রফেশন। এখানে শুধুমাত্র সেবার মাধ্যমেই আপনি মানুষের মন জয় করতে পারবেন। কিন্তু এছাড়াও আপনাকে কিছু প্রফেশনাল নলেজ থাকতে হবে। আপনি যদি কোনো একজন ফিজিওথেরাপিস্ট যদি তার প্রফেশনাল নলেজ গুলো নিয়ে, সাবজেক্টিভ নলেজ গুলো যদি সে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলেই সে শুধুমাত্র ভালো একটা সার্ভিস প্রোভাইড করতে পারবে। আপনি যদি শুধুমাত্র যদি আপনার মনের ইচ্ছা থাকে যে আমি একজন মানুষকে সার্ভিস দিব, কিন্তু সে কিন্তু ফিজিওথেরাপি সার্ভিসটা দিতে পারবে না। এই ফিজিওথেরাপি সার্ভিসটা দেওয়ার জন্য তাকে সাবজেক্টিভ নলেজ অবশ্যই থাকতে হবে। আপনাকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে, দেশি বিদেশি বই, জার্নাল এগুলি অধ্যয়ন করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, এবং অবশ্যই ভালোভাবে একজন ফিজিওথেরাপিস্ট হবেন এবং একজন সেরা ফিজিওথেরাপিস্ট হবেন, সেই ব্যাপারে মানসিক প্রস্তুতি প্রথম দিকে থাকতে হবে। এছাড়া আপনি যদি থিওরির পাশাপাশি আপনি যদি প্র্যাকটিক্যাল নলেজটা যত বেশি আপনি গেইন করতে পারবেন, আপনি তত ভালো একজন ফিজিওথেরাপিস্ট হতে পারবেন। আপনার আমাদের কোর্স কারিকুলামের মধ্যেই আমাদের প্র্যাকটিক্যাল থিওরির পাশাপাশি প্রচুর প্র্যাকটিক্যাল করার সুযোগ আছে। আমরা ক্লাসে যেমন থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালটা দেখাই, ঠিক তেমনি ভাবে আমাদের সেকেন্ড ইয়ার থেকে আমাদের বিভিন্ন ক্লিনিক্যাল প্লেসমেন্টে আমরা স্টুডেন্টদেরকে পাঠাই।
তো স্টুডেন্টরা যখন বিভিন্ন হসপিটালে যায়, এবং বাংলাদেশে কিন্তু একটা বিরাট সুযোগ আছে মানে নিজেকে দক্ষ করে তোলার, কারণ এখানে প্রচুর পেশেন্ট পাওয়া যায়, এবং এই পেশেন্টের সাথে আপনি যদি একটু ভালোভাবে যদি একটু কাজ করার আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনি খুব ভালোভাবেই শিখতে পারবেন। যেটা অনেক উন্নত দেশে এই জিনিসটা পাওয়া কিন্তু খুব কঠিন, কারণ আমাদের দেশে একজন পেশেন্ট যত অ্যাভেলেবল, অনেক পেশেন্ট যত অ্যাভেলেবল, বিভিন্ন টাইপের পেশেন্ট, একটা উন্নত বিশ্বে কিন্তু এত পেশেন্ট অ্যাভেলেবল না, এবং পেশেন্টকে খুব সহজেই একজন স্টুডেন্ট থেরাপিস্ট ট্রিটমেন্ট করতে পারে না, কারণ তাদের আইনগত অনেক বাধা থাকে। তো আমাদের এই দিক দিয়ে আমরা লাকি যে আমরা অনেক পেশেন্ট আমরা পাই, এবং আমাদের আইনগত ওরকম ভাবে কোনো বাধা না থাকার কারণে, এবং পেশেন্টরাও আমাদেরকে অ্যালাউ করার কারণে ছাত্ররা শিক্ষাকালীন সময় এবং ইন্টার্নিকালীন সময় প্রচুর পরিমাণে রোগী চিকিৎসা দিতে পারে। তো আপনি থিওরি নলেজের পাশাপাশি আপনি যত বেশি প্র্যাকটিক্যাল নলেজ গুলো গেইন করতে পারবেন, তত বেশি আপনি ভালোভাবে আপনি আপনার সার্ভিসটা পেশেন্টদেরকে দিতে পারবেন। এছাড়াও আপনাকে জানতে হবে হলো যে নতুন নতুন কি টেকনিক আমাদের মধ্যে আসছে, ফিজিওথেরাপিতে আসছে। কারণ 20 বছর আগে যে ফিজিওথেরাপি ছিল, সেই 20 বছর পরে কিন্তু সেই ফিজিওথেরাপি আর এখন আর নাই। আমাদের অনেক নতুন নতুন টেকনিক আসছে। তো আপনি যদি আপ টু ডেট থাকতে পারেন সবসময়, বিদেশে কিংবা দেশে যদি আপনি রেগুলার কোর্সে অংশগ্রহণ করেন, আপনি যদি আপ টু ডেট থাকতে পারেন, নতুন নতুন টেকনিক গুলোর সম্বন্ধে যদি আপনি জানতে পারেন এবং সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি একজন খুব ভালো ফিজিওথেরাপিস্ট হতে পারেন। কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কখনোই আপনার ইথিক্স এর বাইরে যাবেন না, আপনি কখনোই আপনার ইথিক্স এর সাথে আপোষে আসবেন না, আপনি আনএথিক্যাল কোনো কাজ করবেন না। আপনি প্রথমে একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে নিজেকে চিন্তা করবেন, এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করবেন। এভাবেই একজন ভালো ফিজিওথেরাপিস্ট হয়ে ওঠা সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ স্যারদেরকে। স্যার আপনাদের সবার মূল্যবান সময় থেকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। স্যার আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, এবং আজকে আমাদের এই প্রোগ্রাম থেকে আমরা দর্শকদেরকে একটা মেসেজ দিতে চাই। এবারের প্রতিপাদ্য বিষয় যেহেতু কোভিড-19 পরিবর্তিতে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। তো আপনাদের যখনই কোভিড-19 রিপোর্ট যখন নেগেটিভ আসবে, আপনাদের মধ্যে আমাদের স্যাররা যেসব কমপ্লিকেশনের কথা বলছে, সেসব কমপ্লিকেশনগুলো যদি আপনাদের মধ্যে থাকে, আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক উনি যিনি সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুচ্ছেদের আন্ডারে 5 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি হলেন একজন ফিজিওথেরাপি চিকিৎসক। স্যারদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং দর্শকদেরকে বলবো আপনারা ভালো থাকেন, ঘরে থাকেন, সুস্থ থাকেন, এবং বর্তমান সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলুন, এবং আপনাদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আপনাদের পাশে সবসময় রয়েছে। স্যারদেরকে আবারও সালাম জানিয়ে, দর্শকদেরকে সালাম জানিয়ে আমি আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।